বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি শামীমা তুষ্টি আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বেশ কয়েক বছর আগে আমরা থিয়েটার থেকে শো করতে কলকাতা গেছিলাম। কলকাতা থেকে অনেকটা ভেতরের দূরের একটা গ্রাম কল্যাণী, সেখানে একটা নাট্য উৎসবে অংশগ্রহণ করবার জন্য আমাদের পুরো টিম রওনা দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। আমার এই কলকাতার ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়েছে, কারণ এই ট্যুরের পরেই আমার জীবনের একটা অনেক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং আমার জীবনের সব থেকে আনন্দের যে একটা বাতি ছিল, সেই বাতিটাও নিভে গিয়েছিল। সেই জন্য এই ভিডিওটা আমি আদৌ করতে পারবো কিনা সেই সাহস জোগাড় করতে করতে আমাকে অনেকটা দিন অপেক্ষা করতে হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে মেমোরিগুলো বলে রাখা কিংবা তুলে রাখা খুবই ভালো, কারণ জীবনে মাঝে মাঝে আপনাকে এই মেমোরিগুলো অনেকটা এগিয়ে যেতে সাহস যোগাবে। আমার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কেন এই ভিডিওটা এতটা মেমোরিপূর্ণ। আমরা গিয়েছিলাম কল্যাণীতে শো করতে, তাহলে চলুন রওনা দেই কলকাতার উদ্দেশ্যে। কলকাতার জার্নিটা শুরু হয় খুব সকাল সকাল, কারণ আমরা দলের সকলে মিলে গ্রিন লাইন থেকে যাব বাসে করে কলকাতা। আমার কিন্তু কলকাতা শহরটা খুবই পছন্দের। আমার মতো আপনাদের কলকাতা শহর কার কার অনেক পছন্দ সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এবার আমি খুবই এক্সাইটেড, বিকজ আমরা যাব বাই রোডে। আর যারা থিয়েটার করেন তারা তো নিশ্চয়ই জানেন বাই রোডে থিয়েটারের সকল বন্ধুদেরকে নিয়ে যাত্রাপথে কত আনন্দ হয়। আর এত সুন্দর পিচঢালা পথ, পদ্মা সেতু পাড়ি দেয়া, সবকিছু মিলে আমি কিন্তু বেশ এক্সাইটেড ছিলাম। সেবার যখন আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, খুব ভোরে আমাকে ঘুম থেকে উঠতে হয়েছিল। কিন্তু আমি বেশ অবাক হয়েছিলাম, আমার বাবা খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাকে ফোন করেছিল। আমি একটু রাগ করেই বাবাকে বলেছিলাম, বাবা তুমি এত সকাল সকাল কেন ঘুম থেকে উঠলে? আব্বু তখন আমাকে উত্তর দিয়েছিল যে তোমার মা বেঁচে থাকলে তুমি কোথাও যদি যেতে, তখন তোমার মা তোমাকে যত রাতই হোক কিংবা যত সকালই হোক ফোন করতো। এখন যেহেতু তোমার মা নেই, তাই আমি তোমাকে সকাল সকাল ফোন করে তোমার খোঁজ নিলাম। খুবই সাবধানে যাবে, আর কোনো প্রবলেম হলে অবশ্যই বাবাকে জানাতে ভুলবে না। আমি কিন্তু তার সাথে এক প্রকার রাগ করেই ফোনটা রেখেছিলাম যে তুমি এখন ঘুমাও, কারণ আমি জানি তুমি সারাটা রাত জেগেছিলে। বাবা হয়তো ঘুমিয়ে পড়েছিল, আর আমি তখন কিন্তু বন্ধুদের সাথে পদ্মা সেতু পাড়ি দিচ্ছিলাম। আর পদ্মা সেতু যখন পাড়ি দিচ্ছিলাম, তখন কিন্তু আমার ভাবতেই ভালো লাগছিল যে সত্যি স্বপ্নের পদ্মা সেতু আমাদের নিজেদের অর্থায়নে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেই গল্পও কিন্তু আমি মাঝে মাঝে বাবার সাথে করতাম। যারা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু কলকাতা খুবই আনন্দের এবং সাশ্রয়ী একটি ভ্রমণের জায়গা। আমার কিন্তু খুবই পছন্দ। আর যারা সবসময় কলকাতা ভ্রমণ করেন তারা তো নিশ্চয়ই জানেনই যে প্লেন, ট্রেন কিংবা সড়ক পথে বিভিন্নভাবে আপনি কলকাতায় পৌঁছাতে পারেন। আর ভিন্ন ভিন্ন রুটে আপনাকে ভিন্ন ভিন্ন খরচ দিয়ে তারপরে আপনাকে ভ্রমণ করতে হবে, সেটা তো নিশ্চয়ই জানেন। আর প্লেনে যাবার জন্য আগে থেকে যদি বুকিং করেন তাহলে সেই খরচটা কিন্তু অনেকটাই কম হবে। আর ট্রাভেল এজেন্সির মাধ্যমে যদি আপনি টিকিট কেটে থাকেন, সেই ক্ষেত্রেও আপনার খরচ অনেকটাই কম হবে, কারণ বিভিন্ন রকমের প্যাকেজ ট্রাভেল এজেন্সিরা আপনাদের সাথে শেয়ার করে, কিংবা আমাদের সুবিধার জন্য তারা কিন্তু নানা রকম প্যাকেজ দিয়ে থাকে। আর ট্রেনের জার্নিটা খুবই আরামদায়ক, এজন্য ট্রেনে কিন্তু খুব একটা টিকিট পাওয়া যায় না। আপনি যদি আগে থেকে প্ল্যান করে টিকিট কেটে রাখেন, সেই ক্ষেত্রে আপনার ট্রেনের জার্নিটা খুবই আরামদায়ক হবে। আর বাস তো এখন জাস্ট চোখের পলকেই পৌঁছে যাবেন কলকাতা বর্ডারে।
কারণ পদ্মা সেতু পাড়ি দিলে আপনাকে খুব বেশিক্ষণ বাসে বসে থাকতে হবে না। কিন্তু একটা ঝক্কির বিষয় হয়, মাঝে মাঝে অনেক দীর্ঘ একটা বর্ডারের লাইন হয়, তবে সেই লাইনটা সহনীয়, কারণ আপনি যখন ঘুরতে যাবেন সেই এক্সাইটমেন্টে কিন্তু অনেকটা সময় খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। যাই হোক, আমরা এবারে কিন্তু বিরতিতে। পদ্মা সেতু পাড়ি দেওয়ার পরে গ্রিন লাইন একটা রেস্টুরেন্টে আমাদেরকে থামিয়েছিল। আমরা যেহেতু খুব সকাল সকাল রওনা হয়েছিলাম, তাই এই রেস্টুরেন্টটাও তেমন কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না, বাট স্টিল আমরা কিন্তু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। ফ্রেশ হয়ে আমরা কিন্তু আবারও রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা কিন্তু এখন যশোর রোডের দিকে এগিয়ে যাচ্ছি। যশোর রোড সম্পর্কে আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, কিন্তু আমার বাবা যেহেতু মুক্তিযোদ্ধা, তাই আমি প্রায় সময়ই যশোর রোডের গল্প অনেক শুনেছি। আর যশোর রোড নিয়ে আমার বাবার সত্যি অনেক এক্সাইটমেন্ট ছিল। আমার বাবা যতবারই বাসে করে কলকাতা গেছে, ঠিক ততবারই আমাকে ফোন করে যশোর রোডের গল্প বলেছে। সেই গল্প থেকে আমিও আপনাদের সাথে এই যশোর রোড সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখতে চাই। যশোর রোড কিন্তু বাংলাদেশের এক ঐতিহাসিক ও সাহিত্যিক দিক দিয়ে বিখ্যাত এক রাস্তা। এই রাস্তাটা কিন্তু শুধু চলাচলের পথ নয়, এটি সাক্ষ্য বহন করে অনেক ইতিহাস আর আবেগের। যশোর রোড শুরু হয়েছে ঢাকা থেকে এবং এটি যশোর পর্যন্ত বিস্তৃত। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক, যার একাংশ ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। যশোর রোড কিন্তু তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। এটি ছিল ভারত ও তৎকালীন পূর্ব বাংলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। আর আমাদের মুক্তিযুদ্ধের সময় এই রাস্তা দিয়ে বহু শরণার্থী ভারতে আশ্রয় নিতে গিয়েছিল। বিশ্ববিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ 1971 সালে বাংলাদেশে সফর করে যশোর রোডের উপরে এক বিখ্যাত কবিতা লিখেছিলেন, সেপ্টেম্বর অন যশোর রোড। এটা আমরা কিন্তু প্রায় অনেকেই জানি। তিনি এখানে শরণার্থীদের দুর্দশা ও যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছিলেন। এই কবিতা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি। এই রাস্তাটি কিন্তু খুব বেশি পরিচিত দুপাশের সারি সারি পুরনো কদম ও শিরীষ গাছের জন্য। এটি যেন এক একটি ইতিহাস বহন করে। যশোর রোড শুধু একটি রাস্তা না, এটি ইতিহাস, সাহিত্য আর বাঙালির আত্মত্যাগের প্রতীক। মাঝখানে কিন্তু খুবই কষ্ট পেয়েছিলাম, শুনতে পেয়েছিলাম যশোর রোডের দুই ধারের এই ঐতিহ্যবাহী গাছগুলো কেটে ফেলা হবে, কিন্তু প্রতিবাদের মুখে এই পরিকল্পনা থেকে কিন্তু সরে আসতে হয়েছে। স্থানীয় পরিবেশবিদ শিল্পীরা এই রোড ও গাছগুলো রক্ষা করতে অনেক আন্দোলন করেছে। যাই হোক, দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি কল্যাণীতে। চলুন এবার কল্যাণী সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। কল্যাণী পশ্চিমবঙ্গের নদিয়া জেলার খুবই ছিমছাম গোছানো ছোট্ট একটি শহর। তার সংস্কৃতির ঐতিহ্য এবং নাট্যচর্চার জন্য পরিচিত। যদিও কল্যাণীর নিয়মিত নাট্য উৎসবের তথ্য সীমিত, তবে শহরটির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নাট্যকলার প্রসারে অবদান রাখে। আমরা যখন কলকাতায় পৌঁছেছি, আমি বিশাল বড় একটা ভুল করে ফেলেছিলাম। কারণ কল্যাণীতে গিয়ে আমার যেটা সব থেকে বড় প্রবলেম ফেস করতে হয়েছে, সেটা হলো আমরা সেখানে কোথাও ডলার ভাঙানোর জন্য মানি এক্সচেঞ্জ খুঁজে পাইনি। আমরা যদি বর্ডার থেকেই ডলার এক্সচেঞ্জ করতাম, তাহলে হয়তো আমাদের এত বড় সমস্যায় পড়তে হতো না। এবং সিমের ক্ষেত্রেও সেম, যারা সিম কিনতে চায় তাদের জন্য অবশ্যই আধার কার্ড থাকা প্রযোজ্য। কিন্তু যেহেতু আমরা ইন্ডিয়ান নাগরিক না, তাই আমাদের সাথে কারোই আধার কার্ড ছিল না। আমরা সেখানে কোনো সিম কিনতে পারিনি। সেজন্য আমার জীবনের সব থেকে কষ্টের একটা মুহূর্ত কেটেছে।
কারণ আমি যখন কলকাতায় পৌঁছেছি সেখানে তখন কোনো রকম ইন্টারনেট পাইনি। কোনো রকম টুকটাক একটা ছোট্ট হোটেলে আমরা থেকেছিলাম। সেই হোটেলের ওয়াইফাই দিয়ে বাবাকে কোনো রকম জানাতে পেরেছিলাম যে আব্বা আমরা ঠিকঠাক মতো। এই পুরো জার্নিটার সময় আমি খুবই কম সময়ের জন্য আমার বাবার সাথে কথা বলতে পেরেছিলাম, কারণ যখন কল্যাণীতে পৌঁছেছি আশেপাশে কোথাও ইন্টারনেট ছিল না। যেহেতু আমাদের কাছে সিম ছিল না, তাই আমরা একদমই ইন্টারনেটের বাইরে ছিলাম। আমার বাবার সাথে খুব একটা যোগাযোগ করতে পারিনি। জীবনে এমন এমন অনেক ঘটনা ঘটে যা হয়তো আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। আমি যখন এই ট্যুরে যাবার জন্য রাজি হয়েছিলাম তখন আমার হাজব্যান্ডের ভিসা হয়নি। আমি খুবই ভাবছিলাম যে যাব কি যাব না, যেতে ইচ্ছেও করছিল আবার ইচ্ছেও করছিল না। ওই যে পিছু টান। আমার বাবার সাথে আর কখনোই যে দেখা হবে না সেটা হয়তো কোনোদিন কল্পনাও করিনি। যখন আমার হাজব্যান্ডের ভিসা হয়েছিল আমি কিন্তু একটু একটু খুশিও হয়েছিলাম যে ঠিক আছে, আমরা একসাথে জার্নি বাই রোড, জার্নি বাই বাস, এটা একটা এক্সপিরিয়েন্স হবে। যাই হোক, আরও অনেকগুলো গল্প আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এই গঙ্গা পাড়ে যে ঘুরে বেড়াবার একটা জায়গা খুঁজে পেয়েছিলাম আমরা কল্যাণীতে, সেই জায়গাটা সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করি। চলো। আমি এই জায়গাটার নাম একদম ভুলে গেছি। অনেকক্ষণ চেষ্টা করেছি নামটা মনে করবার জন্য, বাট মনে করতে পারিনি। আপনাদের মধ্যে থেকে কেউ যদি আমাকে এই নামটা কমেন্ট করে জানান তাহলে কিন্তু খুবই উপকৃত হব, কারণ এই জায়গাটাতে গিয়ে আমার কিন্তু মনটাই ভালো হয়ে গিয়েছিল। পাখির ডাক, কত সুন্দর করে ঘুরে বেড়াবার জন্য খুব সুন্দর করে গোছানো একটি জায়গা। পর্যটকরা এখানে গিয়ে কিন্তু বেশ আনন্দিত হয়। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এমন একটা প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর ঘুরে বেড়াবার জায়গা সত্যিই মুগ্ধ করে। আমাদের এর পরের গন্তব্য ছিল হংসেশ্বরী মন্দিরে। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় বাঁশবেড়িয়া শহরে এই মন্দিরটি অবস্থিত। হংসেশ্বরী মন্দিরটি স্থাপত্যশৈলী, তান্ত্রিক দর্শন এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। এই মন্দিরটি ভক্ত ও পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। নীরব এক নদীর পাশে দাঁড়িয়ে আছে এক রহস্যময় মন্দির, যার প্রতিটি চূড়া বলছে শরীর, মন আর আত্মার গভীর কথাগুলো। এই মন্দির শুধুই পাথর আর ইটের নয়, এ এক তান্ত্রিক সাধনার প্রতিচ্ছবি। এই মন্দিরটিতে ১৩টি পদ্মাকৃতি মিনার, এক অপূর্ব আধ্যাত্মিক ধ্যান আর ভিতরে এক অসাধারণ দেবী হংসেশ্বরী। চলুন ঘুরে আসি মন্দিরের ইতিহাস, তন্ত্রশৈলী আর অলৌকিক অনুভূতির মাঝে। আমরা যে যে ধর্মেরই হই না কেন, আসুন একজন আরেকজনের ধর্মকে সম্মান করি, নিজের ধর্মকে বিশ্বাস করি, লালন করি এবং অন্তর থেকে পালন করি।
তাহলেই সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো। ছোট্ট এই কল্যাণী শহরটা ঘুরে দেখতে সকাল সকাল আমার কিন্তু বেশ দারুণ লেগেছে। এরপরে আমাদের কিন্তু গ্যান্ডারির জুসের ব্রেক। অনেকে হয়তো এটাকে অনেক কিছু বলেন, সুগার ক্যান অথবা আখের রস, আমি অবশ্য গ্যান্ডারি বলি। এরকম গ্যান্ডারির ক্ষেতের পাশে একদম পিওর জুস খেয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ আমাদের সন্ধ্যার সময় শো। ছোট্ট এই কল্যাণী শহরটা প্রায় অনেকখানি শিক্ষিত। আমরা শুনতে পেয়েছি এখানে নাকি অনেকগুলো নামকরা ইউনিভার্সিটি আছে। যাই হোক, এই ছোট্ট শহরটা ছিমছাম গোছানো এবং খুবই সহজ সরল মানুষগুলোর সাথে সময় কাটাতে বেশ দারুণ লেগেছে। রুমে ফিরে ফ্রেশ হয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম আমাদের নাট্য উৎসবের মঞ্চে। আমি আর্ত। তপোধন, আপনিও কি আর্তের অধীন? জ্বালা আমার দেহে, আর তার হেতু তুমি। গুণময়, নিশ্চয়ই আমি না জেনে কোনো অপরাধ করেছি। আমাকে ক্ষমা করুন, প্রসন্ন হয়ে সম্মতি দিন, আমি সস্থানে ফিরে যাই। না, যেও না। কিন্তু আমি যদি আপনার কষ্টের কারণ, তাহলে তো আমার অপসারণে আপনার শুশ্রূষা। তোমার ব্রত এখনো সমাপ্ত হয়নি। আমার ব্রত এসো, এসো সমাপ্ত করো তোমার ব্রত। এসো। আমি ভীত হচ্ছি। কোথায় সেই স্নিগ্ধ সকরুণ দৃষ্টি আপনার? কোথায় সেই আনন্দিত মূর্তি? আমি জেনেছি তুমি কে। তুমি নারী। আমি তোমার স্বামী না। আমি জেনেছি আমি কে। আমি পুরুষ। তুমি আমার প্রিয়, তুমি আমার বন্ধু, তুমি আমার মৃগয়া, তুমি আমার ঈশ্বর। আমার কাছে কিন্তু একটা জিনিস বেশ দারুণ লেগেছে। কল্যাণী খুবই ছোট্ট একটা শহর, তাদের প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এমন নাট্য উৎসব হয়ে থাকে প্রত্যেক মাসে অথবা 2 মাসে একবার, কিংবা বছরে অনেক বড় করে একবার। আমার কাছেও মাঝে মাঝে মনে হয় আমাদের বাংলাদেশে শিল্প সংস্কৃতির বিস্তার আরও অনেক বেশি বাড়ানো উচিত। প্রতিটি মহল্লায়, প্রতিটি পাড়ায় পাড়ায় যদি আমাদের ছোট ছোট থিয়েটার থাকে কিংবা নাচের জায়গা থাকে, হল থাকে, তাহলে কিন্তু আমাদের এই নতুন প্রজন্ম তারা তাদের বাংলাদেশের শিল্প সংস্কৃতি সব কিছুর সাথে খুবই সুন্দরভাবে পরিচিত হবে এবং কালচারাল মুভমেন্ট অনেক বেশি জরুরি একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে। আমরা যখন গিয়েছিলাম কলকাতায় তখন কিন্তু পুজো চলছিল এবং আমরা যে এরিয়াটাতে ছিলাম সেখানে পুজোর যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই কিন্তু এখানে বানানো হচ্ছিল। তবে তখনও আমার মনটা কিন্তু অনেক খারাপ ছিল, কারণ সেদিন আমি আমার বাবার সাথে শেষ কথা বলেছিলাম। শোয়ের ঠিক কিছুক্ষণ আগে আমাদের হোটেলের ইন্টারনেট থেকে খুবই অল্প সময়ের জন্য বাবার সাথে কথা বলেছিলাম। বাবাকে বলেছিলাম, বাবা আমি শো করতে যাচ্ছি, আমার একটু তাড়া আছে, আমি তাহলে এখন রাখি, রাতে হোটেলে ফিরে তোমার সাথে কথা বলবো, আর কালকে তো কলকাতা চলে যাচ্ছি, সেখানে গিয়ে তোমার সাথে মন খুলে কথা বলবো। কিন্তু আমার আসলে আর বাবার সাথে কথা হয়নি। সেই শোয়ের আগেই আমার বাবার সাথে শেষ কথা হয়েছিল। আমার শুধু জীবনের এই একটা অপূর্ণতা থেকেই যাবে। আমার বাবা যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আমি বাবার সাথে আর কোনো দিন কথা বলতে পারিনি। অনেক আনন্দ করছি, অনেক ঘুরে বেড়াচ্ছি, কিন্তু বাবার সাথে কথা না বলার এই স্মৃতি কোনো দিন ভুলতে পারবো না। কল্যাণী থেকে কলকাতা পৌঁছে
অনেক কষ্ট করে ফ্লাইটের টিকিট ম্যানেজ করে আমরা কিন্তু বাংলাদেশে পৌঁছেছিলাম। কিন্তু আমার বাবার সাথে আমার আর কোনো দিন কোনো শেষ কথা হয়নি। আমি এসে আমার বাবার জাস্ট একটা নিথর দেহ পেয়েছিলাম। বাবা আমাকে আর মাথায় হাত দিয়ে বলেনি, জিজ্ঞেস করেনি, মা শো কেমন হয়েছে। জীবনটা সত্যিই অনেক কঠিন। বাবা মা ছাড়া এই পৃথিবীতে আসলেই আপন কেউ হয় না। আমি যখন কলকাতার এই দোকানটায় খাবার খাচ্ছিলাম, বাংলাদেশে আমার বাবা তখন অসুস্থ বোধ করছিল। আমি কল্পনাও করতে পারিনি যে আমার বাবা সেই দিনই পৃথিবী থেকে চলে যাবে। তাই সকলকে বলতে চাই, যাদের বাবা মা আছে তাদেরকে সময় দিন। যখন চলে যাবে আমার মতো এই আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। আজ কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজনকে সময় দিবেন এবং এগিয়ে যাবেন তাদের দোয়া নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। বাই।